আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ কম্পিউটার ফান্ডামেন্টালের ১ম লেকচারটা কমপ্লিট করেছি। আমরা গত লেকচারে দেখেছি কম্পিউটার ইতিহাস এবং কতগুলো কম্পিউটার টাইপস দেখেছি। তো আজকে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালের ২য় লেকচার শুরু করতে যাচ্ছি। বেসিক অ্যাপ্লিকেশন অফ কম্পিউটারস। তা আমরা কম্পিউটারের ইতিহাস জানলাম, কম্পিউটার কত রকমের হয় সেটাও জানলাম। কিন্তু আমরা আসলে কম্পিউটারটা রিয়াল লাইফে কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব সেটা যদি না জানি, আমরা যদি আমাদের এই শেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ অর্থপূর্ণ হবে না। অবশ্যই শেখার আগে আমরা যেই বিষয়টা শিখতেছি এটা আমাদের রিয়াল লাইফ অর্থাৎ বাস্তবে কোথায় ব্যবহার হয় সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আজকে আমরা দেখব বেসিক অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার আমাদের রিয়েল লাইফে কোন ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা কিন্তু সবাই জানি এই ডিজিটাল বাংলাদেশে অর্থাৎ বর্তমান সময়ে এসে কিন্তু আমাদের কম্পিউটার প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু জড়িয়ে আছে। আমরা আসলে দেখব কয়েকটা ভাগে। ১ম এ আমাদের দেখব যে সায়েন্স। সায়েন্স মানে হলো বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানে অগ্রগতি বা বিজ্ঞানের বিপ্লবে কম্পিউটার কিভাবে ভূমিকা পালন করে। এখানে বলা আছে টুডে কম্পিউটার ইজ দ্য বেস্ট সুইটেড মেশিন ফর কালেক্টিং, অ্যানালাইজিং, ক্লাসিফাইং অ্যান্ড স্টোরিং ডাটা। মানে হলো বলছে বর্তমানের কম্পিউটার হচ্ছে ডাটা কালেক্ট করা, ডাটা স্টোর করা, ক্লাসিফাইং, অ্যানালাইজ করা এবং সবকিছুর ক্ষেত্রে কিন্তু এই মেশিনটা মানে খুবই গুরুত্বপূর্ণ বা সুইটেড বলা হয় যেটাকে। ইট বিকামস দ্য মোস্ট এসেনশিয়াল মিডিয়াম টু স্প্রেড নলেজ ইন্টারনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। মানে হলো যে এটা আমাদের এই আ জ্ঞানের যে পরিধি এটা কিন্তু ইন্টারনালিও বাড়ায় এবং ইন্টারন্যাশনালি কিন্তু এটা স্প্রেড করে। তো ওটা বলছে ইট অ্যালাউস সায়েন্টিস্ট ফ্রম ডিফারেন্ট লোকেশন টু ওয়ার্ক টুগেদার। মানে হলো এই কম্পিউটারের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এক জায়গায় বসে কোনো একটা রিসার্চ সম্পন্ন করতে পারে। মানে আরো বলছে যে শেয়ার আইডিয়াস অন দ্য সেম প্রজেক্ট। মানে হলো যেকোনো একটা প্রজেক্টে যে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একটা মিটিং এর মাধ্যমে বা তাদের একটা কোলাবোরেশন এর মাধ্যমে যেকোনো একটা সেম প্রজেক্টে তারা একই সাথে অনেক দেশের বিজ্ঞানীরা কাজ করতে পারে। আমরা যদি একটু সায়েন্স নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে সায়েন্সের সাথে বা বিজ্ঞানের সাথে এই কম্পিউটারটা কিভাবে জড়িত? অর্থাৎ বিজ্ঞান কিন্তু আসলে সত্যর সন্ধান বলা হয় যেটাকে। অর্থাৎ সায়েন্সটা কিন্তু অনেক রকম পিওর সায়েন্স যেটাকে বলে যেগুলো যেরকম পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এই সাবজেক্টগুলো কিন্তু পিওর সায়েন্সের অংশ। এই বিশাল মহাবিশ্বের কিন্তু রহস্য কিন্তু সমাধান করতে গিয়ে মানুষ কিন্তু বিভিন্ন ডিভাইস, বিভিন্ন আইডিয়া, বিভিন্ন সলিউশন নিয়ে আসছে কিন্তু। মানুষ আমরা গত ভিডিওতে দেখেছি যে মানুষ তাদের গণনার প্রয়োজন থেকেই কিন্তু আসলে এই কম্পিউটারের সূচনাটা হয়েছে। তো মানুষ বিভিন্ন রহস্য কিন্তু সমাধান করতে গিয়ে বারবার একটা বাধার সম্মুখীন হচ্ছিল সেটা হচ্ছে গণনা বা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই আধুনিক কম্পিউটারটা চলে এসেছে। ইভেন এই সুপার কম্পিউটার পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে। আমরা সবাই জানি যে প্রাচীন যুগে কিন্তু জ্যোতির্বিজ্ঞান ছিল বিজ্ঞানের প্রধান বিষয়। বিজ্ঞানে কিন্তু যুগে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ সায়েন্সটা কিভাবে জড়িত আছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা যদি একটু প্রাচীন যুগে যাই যে বা কেপলার যখন গ্রহের গতিসূত্র দিচ্ছেন বা নিউটন যখন মহাকর্ষ নিয়ে ভাবছিলেন, তখন তাদের প্রত্যেকটা গণনায় কাজ করতে হতো হাতে কলমে। মানে হলো তারা প্রত্যেকটা গবেষণার ক্ষেত্রে তারা হাতে কলমে কিন্তু তারা প্রত্যেকটা বিষয়ে সমাধান করত বা ক্যালকুলেশন করত। এখানে কিছু সীমাবদ্ধতা সাথে বাধাগুলো হলো যে অর্থাৎ একটা জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে কিন্তু বিজ্ঞানীদের মাসের পর মাস সময় লেগে যেত। অর্থাৎ তাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করার সময় তারা যদি তাদের ক্যালকুলেশনের মধ্যে সামান্যতম কোনো কিছু গাণিতিক ভুল করত, তাহলে কিন্তু তাদের গবেষণাটা পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এই যে এই সমস্যা থেকে কিন্তু বিজ্ঞানীরা কিভাবে সমাধান পাওয়া যায়, এইটা নিয়ে ভাবতে কিন্তু এই যে অ্যা বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে আসছে তারা। আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই যে টাইকো বাহের নাম বিষয় ছিল যেটা কয়েক দশকের তথ্য বিশ্লেষণ করতে জোহানেস কেপলার নাম ছিল জোহানেস কেপলার ৮ বছর সময় লাগায়। এই ৮ বছর সময় লাগায় টাইকো বাহের একটা তথ্য বিশ্লেষণ করতে। টাইকো বাহে। তো এই যে এই সময়টা কিন্তু দীর্ঘ পথ।
8টি বছর তার সময় লাগে এই সামান্য একটি তথ্য বিশ্লেষণ করতে। কিন্তু আজ কিন্তু আমরা সেই একই তথ্য সামান্য একটা ল্যাপটপে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই তথ্যটা বিশ্লেষণ করতে পারি। আপনি ইমাজিন করেন যে আজকের যুগে যেই কাজটা ১ সেকেন্ডে করা পসিবল হচ্ছে, সেই কাজটাই প্রাচীন যুগে ৮ বছর সময় লাগতো। এটা কিন্তু চিন্তা করতেই ম্যাজিক্যালি মনে হয়। যেখানে একটা বিষয় ৮ বছর সময় লাগতো, সেখানে ১ সেকেন্ডের মতো সময় লাগে। এই যে এই বিপ্লবটা কিন্তু সম্ভব হয়েছে অবশ্যই কম্পিউটার আবিষ্কারের ফলেই। আমরা যদি একটু আরেকটু প্রাচীনকালে যুগে অর্থাৎ ১৯ শতকের মাঝামাঝি সময় যখন গণিতবিদ চার্লস বেবেজ অর্থাৎ মানুষের যে অনুভব করে যে মানুষের তৈরি গাণিতিক টেবিলগুলো প্রচুর ভুল থাকে। তিনি এই কারণে কিন্তু তৈরি করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। অ্যানালিটিক্যাল ইঞ্জিন এটা চার্লস বেবেজ তৈরি করে। গাণিতিক সমস্যা অর্থাৎ বিভিন্ন টেবিলের ভুল থাকার কারণে সেটা সমাধান করার চেষ্টা করেন। যদি এটি ছিল অর্থাৎ এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন কিন্তু আধুনিক কম্পিউটার ছিল না। কিন্তু এই আধুনিক কম্পিউটারের সূচনাটা কিন্তু বা ধারণাটা ছিল এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মধ্যেই। বিশুদ্ধ গণিত যখন যন্ত্রের ভাষায় কথা বলতে শুরু করে, তখনও কিন্তু মানুষজন প্রত্যেকটা সমস্যার সমাধান খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে শুরু করে। আমরা একটু পিওর সায়েন্স এর দিকে দেখব যে আসলে পিওর সায়েন্স এর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এই কম্পিউটারটা আমাদের কিভাবে সহযোগিতা করতেছে। তো আমরা যদি একটু পারমাণবিক পদার্থবিজ্ঞানের কথা চিন্তা করি, তা আমরা সবাই জানি যে ম্যানহাটন প্রজেক্ট একটা জটিল গণনার প্রজেক্ট ছিল। নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট। অর্থাৎ পারমাণবিক বিজ্ঞানের কথা চিন্তা করলে এই ম্যানহাটন প্রজেক্ট কিন্তু ১ম দিকে মেকানিক্যাল ক্যালকুলেটর ব্যবহার করা হয়েছিল এটি সমাধান করার জন্য। পরবর্তীতে কিন্তু ডিজিটাল কম্পিউটার মাধ্যমে কিন্তু এই প্রজেক্টটা কমপ্লিট করা হয়। এবার আমরা যদি স্পেস সায়েন্স এর কথা চিন্তা করি, এইখানে কম্পিউটার কিভাবে ভূমিকা রাখে, এটা যদি আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ ১৯৫০ সালের দিকে আ মহাকাশ অভিযানের জন্য জটিল একটা আ আ প্রজেক্ট করা হয় যেটার নাম ছিল ট্র্যাজেক্টরি গণনা। এই গণনা কিন্তু কম্পিউটারের মাধ্যমে সম্ভব হয়েছিল, যেটা এই কম্পিউটার ছাড়া বিজ্ঞানীরা এই প্রজেক্টটি সম্ভব করতে পারত না। এটার নাম ছিল ট্র্যাজেক্টরি। আচ্ছা। এর পরবর্তীতে আমরা একটু দেখব যে এই যে বর্তমান যুগে বিশুদ্ধ অর্থাৎ পিওরস বিজ্ঞানের যে প্রত্যেকটি শাখা, এই প্রত্যেকটি শাখায় কিন্তু কম্পিউটার একটা অবিচ্ছেদ্যভাবে অংশ হিসাবে আসে। তাকে বলা হয় আসলে কম্পিউটেশনাল সায়েন্স। কম্পিউটেশনাল সায়েন্স বলা হয়। আমরা যদি একটু পিওর সাবজেক্টে যাই যেমন পদার্থবিজ্ঞানে ফিজিক্স, ফিজিক্সে কিভাবে কম্পিউটার আমাদের আ সহযোগিতা করে এটা যদি আমরা জানার চেষ্টা করি, আমরা সবাই জানে যে সার্ন এর লার্জ হ্যাড্রন কোলাইডারে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু গিগাবাইট পরিমাণ ডাটা তৈরি করা হয়। অর্থাৎ হিগস বোন কণা বা ঈশ্বর কণা খুঁজতে পাওয়া সম্ভবই হতো না যদি না কিন্তু মানুষ সুপার কম্পিউটার সেই সময় ডেটা অ্যানালাইসিস করতে পারত। হ্যাড্রন কোলাইডার, এরপরে হিগস বোন বা এই হিগস বোনকে কিন্তু বলা হয় ঈশ্বর কণা। অর্থাৎ এই প্রত্যেকটা কণার যে ডেটা অ্যানালাইসিস করে কিন্তু বিজ্ঞানীরা একটা সুনির্দিষ্ট সমাধানে পৌঁছায়। এই যদি কম্পিউটারটা না থাকতো বা এই ডেটা অ্যানালাইসিস করতে যদি না পারতো সুপার কম্পিউটারের সাহায্যে, তাহলে কিন্তু বিজ্ঞানীরা কখনোই এই যে হিগস বোন কণা এটা কিন্তু কখনোই খুঁজে পেত না। তাই আমরা দেখলাম যে ফিজিক্সে কিন্তু কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতেছে। এরপরে যদি আমরা একটু অ্যাস্ট্রোফিজিক্স এর দিকে যাই, ব্ল্যাক হোলের যে ছবি তোলা বা মহাকর্ষীয় তরঙ্গ, এটাকে গ্র্যাভিটেশনাল ওয়েভস বলা হয়। এটি শনাক্ত করার জন্য কিন্তু প্রয়োজন হয় কয়েক পেটাবাইট ডাটা প্রসেসিং। এই যে গুলো ডাটা প্রসেস করা কিন্তু সাধারণ কম্পিউটারে পসিবল না। এটার জন্য অবশ্যই আমাদেরকে সুপার কম্পিউটারের প্রয়োজন। তো সুপার কম্পিউটারের মাধ্যমে কয়েক পেটাবাইট, আমরা জানি সবাই যে
কিলোবাইট আছে, আ টেরাবাইট আছে, গিগাবাইট আছে এবং পেটাবাইট। পেটাবাইট কিন্তু অনেক বড় একটা সাইজ বলা হয় যেটা। এই যে কয়েক পেটাবাইট যেই ডাটাগুলো এগুলা কিন্তু একটা এনালাইসিস করে প্রত্যেকটা বিষয়ে একটার সাথে মিলিয়ে কিন্তু ব্ল্যাক হোলের ছবিটা তৈরি করা হয়। অর্থাৎ মহাকর্ষীয় তরঙ্গটা শনাক্ত করা হয়। এই যে কয়েক পেটাবাইট ডেটা প্রসেসিং করার জন্য কিন্তু আমাদের অবশ্যই আ অনেক বড় একটা কনফিগারেশন এর কম্পিউটার যেটা সুপার কম্পিউটার কিন্তু সম্ভব হয়েছে। আমরা একটু কেমিস্ট্রি দেখব। যে কেমিস্ট্রিতে কিভাবে কম্পিউটার টেকনোলজিটা আসলে সহযোগিতা করে। আমরা কিন্তু সবাই একটা টার্ম জানি যে মলিকিউলার মডেল যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করে। অর্থাৎ ল্যাবরেটরিতে কিন্তু কোনো রাসায়নিক পরীক্ষা করার আগে বিজ্ঞানীরা কম্পিউটারে এটার সিমুলেশন করেন। আর বিজ্ঞানীরা আগে বিভিন্ন ধরনের প্রেডিকশন করে বা বিভিন্ন ধরনের তারা একটা আইডিয়া করে যে এইটা এইভাবে আসতে পারে এবং সেই আইডিয়াটা কিন্তু তারা বাস্তবে করতে পারে না। কারণ হলো ল্যাবরেটরিতে কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে। এই কেমিক্যালগুলো তারা রিয়াল লাইফ এ যদি তারা নিজেরা বাস্তবে যদি বিষয়গুলো এনালাইসিস করতে যায় বা পরীক্ষা করতে যায় সেক্ষেত্রে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে বিজ্ঞানীরা কি করে কম্পিউটারে একটা সিমুলেশন করে দেখেন যে এটা আসলে পসিবল কিনা। যদি কম্পিউটারে দেখেন যে এটা আসলে পসিবল তাহলে তারা সেই বিষয়টা রিয়াল লাইফ এ করতে পারে। এইভাবে কিন্তু মলিকিউলার মডেলিং তৈরি করা হয়। তো কোয়ান্টাম কেমিস্ট্রি, জটিল সমীকরণ কিন্তু সমাধানে কিন্তু কম্পিউটার এখন বিজ্ঞানের কিন্তু প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। বায়োলজিতে জিনোমিক্স। এই জিনোমিক্সকে বলা হয় হিউম্যান জিনোম প্রজেক্ট। এই হিউম্যান জিনোম প্রজেক্ট কিন্তু বিজ্ঞানের ইতিহাসে কিন্তু অন্যতম বড় মাইলফলক। কারণ হলো মানুষের কয়েকশো কোটি ডিএনএ সিকোয়েন্স বিশ্লেষণ করা কিন্তু কম্পিউটার ছাড়া ছিল একদমই অসম্ভব। কিন্তু সেইটা কম্পিউটারের মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে। এই জিনোমিক্স প্রজেক্টের মধ্যে মানুষের কয়েক কোটি ডিএনএ এর যে সিকোয়েন্স গুলো আছে প্রত্যেকটা বিষয় সূক্ষ্মভাবে তা কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এবং আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় ইনফরমেটিক্স। জীববিজ্ঞান এখন কিন্তু শুধুমাত্র ওই মাইক্রোস্কোপের নিচেই কিন্তু সীমাবদ্ধতা নেই এখন। এখন এটি কিন্তু ডেটা সায়েন্সের একটা অংশ হয়ে গেছে। বায়ো ইনফরমেটিক্সে কিন্তু কম্পিউটারের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডেটা আ আ এনালাইসিস করা যায়। আমরা যদি ম্যাথমেটিক্স এর কথা চিন্তা করি, ম্যাথমেটিক্স এ কিন্তু আমরা সবাই জানি যে অর্থাৎ কম্পিউটারটা কিন্তু আবিষ্কারই হয়েছে গণনা করার জন্য। সেক্ষেত্রে কিন্তু আ ম্যাথমেটিক্স এর সবচেয়ে বড় ভূমিকা রাখে কম্পিউটার। কারণ হলো কম্পিউটার কিন্তু শুধুমাত্র হিসাবই করে না, এটা কিন্তু গাণিতিক উপপাদ্য প্রমাণ করার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এটা সলভ করে। আমরা একটা উপপাদ্যের নাম জানি যেটা হচ্ছে 4 কালার থিওরেম বলা হয়। অর্থাৎ এইটা কিন্তু প্রমাণ করা হয়েছিল কম্পিউটারের মাধ্যমেই। থিওরিটার নাম ছিল 4 কালার থিওরেম। এই থিওরেমটা প্রমাণ করা হয়েছিল শুধুমাত্র কম্পিউটারের মাধ্যম দিয়ে। অর্থাৎ আমরা দেখতেছি প্রত্যেকটা বিষয় কিন্তু কম্পিউটার ওতপ্রোতভাবে জড়িত আছে। এতক্ষণ আমরা দেখলাম যে আসলে সায়েন্সের প্রত্যেকটা বিষয়ের সাথে কম্পিউটার কিভাবে আমাদের ভূমিকা রেখেছে বা কিভাবে জড়িয়ে আছে। এখন আমরা দেখব যে শুধুমাত্র কি সায়েন্সের ক্ষেত্রেই আছে, বিজ্ঞানের ক্ষেত্রে নাকি অন্য কোনো ক্ষেত্রে? আমরা একটু দেখব যে দেশের যে ডিফেন্স সিস্টেম বলা হয় যেটাকে হয় যেটা একটা দেশের প্রধান যে গুরুত্বপূর্ণ একটি সিস্টেম বলা হয়। অর্থাৎ একটা দেশের প্রশাসনিক যে সক্ষমতা এটা কিন্তু কম্পিউটার কিভাবে এই ক্ষেত্রে ভূমিকা রাখে সেটা আমরা একটু দেখব। এখানে বলা হচ্ছে কম্পিউটারস আর ইউজড টু ট্র্যাক এয়ারফেয়ার। বলছে কম্পিউটার ব্যবহার করা হয় এয়ারপ্লেন ট্র্যাক করার জন্য, মিসাইল, ট্যাঙ্ক এবং এগুলো ট্র্যাক করা যায় এবং ডিফাইন্ড কাইন্ড অফ ওয়েপন মানে হলো বিভিন্ন যুদ্ধাস্ত্র ট্র্যাক করার জন্য কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। Once the radar system track a missile, artificial intelligence program to target missile and destroy মানে হলো আমরা কিন্তু আগের যুগের যে যুদ্ধগুলো হতো তখন কিন্তু একটা যন্ত্রকেন্দ্রিক ছিল। এখন কিন্তু অনেক অ্যাডভান্স প্রযুক্তি দিয়ে তারা ডিফেন্স সিস্টেমটা বিভিন্ন আ উন্নত রাষ্ট্রগুলো এগুলো করে। আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি যে ইউক্রেন যুদ্ধ বা এই যে ইরানের বিভিন্ন ধরনের তারা যেই মহড়া করে থাকে বা এই যে ফিলিস্তিনের যেই ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধগুলো দেখলাম, এই যুদ্ধে তারা কিন্তু বিভিন্ন ধরনের বড়, বড় মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। এই মিসাইলগুলো কিন্তু ইরাক কিন্তু অনেক রাডার সিস্টেম দিয়ে তাদের অনেক মিসাইলগুলো ধ্বংস করে ফেলছে। এর কারণটা এটা কিভাবে পসিবল হয়েছে?
হাজার মাইল দূর থেকে এটা আসতেছে। যেটা আমাদের চোখের পলক দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছে, এটা কিভাবে বা নষ্ট করা পসিবল? এটা কিন্তু কম্পিউটারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এমনভাবে প্রোগ্রাম করা থাকে, যেকোনো মিসাইলের টার্গেটিং কে কিন্তু ধ্বংস করে দেওয়া পসিবল। অর্থাৎ এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে শুধুমাত্র সম্ভব হয়েছে। আমরা যদি একটু ডিটেইলস এ জানার চেষ্টা করব। ডিফেন্স সিস্টেম কিভাবে কম্পিউটারটা আমাদেরকে সহযোগিতা করে। অর্থাৎ আমরা যদি একটু প্রাচীন যুগ থেকে জানার চেষ্টা করি, অর্থাৎ মানব সভ্যতার ইতিহাস কিন্তু যুদ্ধের ইতিহাস থেকে শুরু। অর্থাৎ একসময় কিন্তু জয় নির্ধারিত হতো মানুষের শারীরিক শক্তি আর সাহসিকতার ক্ষেত্রে। কিন্তু আজ কিন্তু যুদ্ধ হয় কিবোর্ড ক্লিকের মাধ্যমে। এটা শুনলে আপনারা মানে অবাক লাগতে পারে যে কিবোর্ডের মাধ্যমে কিভাবে যুদ্ধ করা যায়। এখন কিন্তু কিবোর্ড অদৃশ্য অ্যালগরিদম বিভিন্ন প্রোগ্রামেটিক্যাল মাধ্যমে কিন্তু এমনগুলো যুদ্ধ হয়, যেটাকে কোল্ড ওয়ার বলে থাকে বা সাইবার অ্যাটাক বলে থাকে। তো প্রতিরক্ষা ব্যবস্থায় কম্পিউটার কিভাবে এক জাদুকরী পরিবর্তন এনেছে সেটা কিন্তু আমাদের সবারই জানার কথা বা সময় আমরা বুঝতে পারবো। প্রাচীন যুগে কিন্তু মানুষ যুদ্ধের জন্য যন্ত্রের সাহায্য খুঁজতো। মানে হলো আগের যুগের যুদ্ধগুলো কিভাবে হতো? অর্থাৎ তারা যখন কমিউনিকেশন সিস্টেমটা কি ছিল? অর্থাৎ একটা দুর্গের উপর দাঁড়িয়ে থাকতো। বিভিন্ন যুদ্ধ হলে একটা দুর্গের উপর দাঁড়িয়ে এইখান থেকে তারা কি করতো? ধোঁয়া বা আগুনের সংকেতই ছিল কিন্তু তাদের প্রধান ডাটা ট্রান্সমিশন। এইভাবে তারা একটা ধোঁয়া বেরোলে প্রতিপক্ষ বা অপর দেশের মানুষজন বুঝতে পারত যে কোনো একটা সংকেত দিচ্ছে তারা। তো এইভাবে তাদের আ ডাটা ট্রান্সমিশনটা পসিবল ছিল। অর্থাৎ বা বিভিন্নভাবে এই গণনাটা করতে হতো। অর্থাৎ তীরের গতিপথ থেকে শুরু করে যে পাথরের গোলার মাধ্যমে যে যুদ্ধগুলো সংঘটিত হলো, এই গোলার দূরত্ব নির্ণয় করতে কিন্তু গণিতবিদদের হাতে আঁকতে হতো মানচিত্রগুলো। অর্থাৎ গাণিতিক ছকের উপর নির্ভর করতে হতো। এখানে লিমিটেশন গুলো কি ছিল? এখানে অনেক বাধা বিপত্তি ছিল। অর্থাৎ ভুল তথ্য এবং ধীর গতির কারণে কিন্তু অনেক শক্তিশালী সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু বর্তমানে আমরা যদি দেখি এই কম্পিউটার আবিষ্কারের ফলে একটা কমিউনিকেশন ওটা কিভাবে হচ্ছে? কমিউনিকেশন কিন্তু সবচেয়ে দ্রুত। আমি পৃথিবীর এক প্রান্তে বসে থেকে আরেক প্রান্তের খবর কিন্তু এক মুহূর্তে নিতে পারতেছি। এই সিস্টেমগুলো কিন্তু সম্ভব হচ্ছে কম্পিউটার আবিষ্কার করার ফলে। ২য় যুদ্ধের সময় একটা কোড ছিল, যেটা হচ্ছে আ নাৎসি বাহিনীর গোপন বার্তা ছিল, যেটাকে বলা হতো এনিগমা, এনিগমা বলা হতো এবং এই কোড ভাঙার জন্য কিন্তু অ্যালান টুরিং নামক একজন ব্যক্তি অ্যালান টুরিং নামক একজন ব্যক্তি বোম্ব মেশিন তৈরি করেন। মেশিনটার নাম ছিল বোম্ব মেশিন। এই মেশিনের কাজ কি ছিল? এটি ছিল হচ্ছে আধুনিক কম্পিউটারের আদি রূপ কিন্তু। এই বোম মেশিনের সাহায্য আ এনিগমা কোডকে কিন্তু ভাঙতে সক্ষম হয়েছিল ২য় বিশ্বযুদ্ধের সময়। এর পরবর্তীতে আমরা আরেকটা প্রযুক্তিতে বা টেকনোলজি ব্যালিস্টিক টেবিল বলা হয় যেটাকে। অর্থাৎ মার্কিন সেনাবাহিনী তাদের গোলন্দাজ বাহিনীর গোলার যে নির্ভুলতা মাপার জন্য তৈরি করেছিল ১ম ডিজিটাল কম্পিউটার, যেটার নাম ছিল ইনিয়ান, যেটা আমি গত লেকচারে বলেছি। এটা তো গেল যে প্রাচীন যুগের যুদ্ধ সিস্টেম। বর্তমানে যুদ্ধ সিস্টেমটা কিন্তু অনেকটা অ্যাডভান্স। এখন আর কিন্তু সেই অস্ত্র দিয়ে সবসময় যুদ্ধ করা হয় না। হ্যাঁ, এখন নতুন টার্ম আসছে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে। এখন কিন্তু যুদ্ধক্ষেত্রে নতুন আসছে কোল্ড ওয়ার বলা হয় যাকে। কোল্ড ওয়ার বা নেটওয়ার্কিং। কোল্ড ওয়ার যাকে বলা হয় স্নায়ুযুদ্ধ। অর্থাৎ ১৯৫০ থেকে ৮০ এর দশকে কিন্তু শুরু হয় এই স্নায়ুযুদ্ধটা। ১৯৫০ থেকে ৮০ এর দশকে। তো পারমাণবিক হামলার আগাম যে সতর্কতা এই পাওয়ার জন্য কিন্তু কম্পিউটার রাডার সিস্টেমের সাথে যুক্ত করা হয়। অর্থাৎ অপোজিট অর্থাৎ শত্রু রাষ্ট্র আমার দিকে কোনো আ মিসাইল তাক করে আছে কিনা বা পারমাণবিক হামলা করতে পারে কিনা, এই যে আগাম সতর্কবার্তা এটা কিন্তু পাওয়া পসিবল হয় রেডার সিস্টেমের মাধ্যমে। রেডার সিস্টেমের মাধ্যমে বা আ অন্য দেশের শত্রু দেশের কোনো যুদ্ধ বিমান বা কোনো বিমান আমার দেশে ঢুকে আমার আকাশসীমায় ঢুকে পড়তেছে কিনা, এইগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু নজরদারির জন্য রাডার প্রত্যেকটা দেশেই লাগানো আছে। এটাতে রাডার সিস্টেমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো অপরিচিত বিমান আমার আকাশসীমায় ঢুকে পড়েছে কিনা। এটা কিন্তু কম্পিউটারের ফলেই পসিবল হয়। অন্য কোনো সিস্টেম কিন্তু অর্থাৎ রাডার সিস্টেম ছাড়া কিন্তু এগুলো কখনোই ট্র্যাক করা পসিবল না। এরপরে আরেকটা টেকনোলজি আছে যার নাম ARPANET।
ARPANET কি? অর্থাৎ মার্কিন প্রতিরক্ষা বিভাগ, যেটাকে বলা হয় DoD। এই তাদের বিভিন্ন ঘাটের মধ্যে তারা নিজেরা তথ্য আদান-প্রদানের জন্য এই ARPANET তৈরি করে। ARPANET মূলত একটা ইন্টারনেট। এই ইন্টারনেট মাধ্যমে তো শুধুমাত্র তারা নিজেরাই আ এই ARPANET সিস্টেমের মাধ্যমে তথ্যগুলো আদান-প্রদান করত। অর্থাৎ যেই ইন্টারনেট ছাড়া আজ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু অচল, সেইটার জন্মই হয়েছিল এই যুদ্ধের প্রয়োজনে। আমরা যদি একটু ডিজিটাল বা ডিজিটাল ডমিনেন্স বা যেটাকে বলা হয় ডিজিটাল প্রতিরক্ষা বা ডিজিটাল ব্যবস্থা যদি একটু দেখি, যে একবিংশ শতাব্দীর কম্পিউটার কিন্তু শুধুমাত্র এখন আর সেই আগের যুগের সিস্টেমই নেই, এখন কিন্তু আরো অনেক অ্যাডভান্স। এখন কম্পিউটার ডিফেন্স সিস্টেমে কি করতে পারে সেটা যদি আমি একটু বলি, একটা সিস্টেমের নাম বলি যেটা হচ্ছে C4ISR, যেটাকে বলা হয় কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কমিউনিকেশন, কম্পিউটার ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স, রিকনসেন্স। এই C4ISR এটার মানে হলো কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কম্পিউটার ইন্টেলিজেন্স, সার্ভাইলেন্স অ্যান্ড রিকগনিশন্স। মানে হলো এই যে সিস্টেমটা তৈরি করে, এই সিস্টেমের মাধ্যমে সেনাপ্রধান তার নিজের ল্যাপটপ দিয়ে বা নিজের কম্পিউটার বসেই কয়েক হাজার মাইল দূরে থেকে সৈন্যের অবস্থান দেখতে পারে এই সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ এই C4ISR সিস্টেমের মাধ্যম দিয়ে আ কোনো সেনাপ্রধান তার কাছে থাকা কোনো যেই ডিভাইস অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু কয়েক হাজার মাইল দূরে থাকা সৈন্যের অবস্থা ট্র্যাক করতে পারে। এই রিয়েল টাইম ডেটা প্রসেসিং এর যে মাধ্যম যুদ্ধের সিদ্ধান্ত কিন্তু সহজে নিতে পারে যে ও অর্থাৎ শত্রুরা কোথায় আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিতে তাদের সাহায্য করে। আরেকটা সিস্টেমের নাম বলে যেটা হচ্ছে PGM বলা বা প্রিসিশন গাইডেড মিউটেশন। PGM এটাকে বলা হয় প্রিসিশন গাইডেড মিউনিশনস। এটার মানে হলো অর্থাৎ আগে হাজার বোমা ফেলে কিন্তু একটা লক্ষ্যবস্তু ধ্বংস করা হতো। আগের যুগে কি করা হতো একটা আমরা যদি বিভিন্ন মুভি দেখে থাকি, যুদ্ধের মুভি, তাহলে আমরা অ্যাকশন মুভি দেখে তাহলে আমরা দেখব যে একটা টার্গেটকে মারতে হলে তাদের কয়টা বুলেট খরচ করতে হয়। একটা টার্গেটকে অ্যা ধ্বংস করতে হলে কয়টা বোমা ফেলতে হয়। আগের যুগে কিন্তু অ্যা অর্থাৎ সেনাবাহিনীরা একটা অর্থাৎ বিমান দিয়ে যদি কোনো বোমা ফেলতো নিচের দিকে, একটা লক্ষ্যবস্তু টার্গেট করতে তারা অনেকগুলো বোমা ব্যবহার করত। কিন্তু বর্তমানে এই সিস্টেমটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে গেছে। কারণ হইলো এই প্রিসিশন গাইডেড মিউনিশন এর মাধ্যমে কম্পিউটারের জিপিএস এবং লেজার গাইড সিস্টেমের মাধ্যমে একটা মিসাইল দিয়ে একটা জানালার ফাঁক দিয়েও কিন্তু অপর পাশে থাকা কোনো একটা লক্ষ্যকে সহজে লক্ষ্যভেদ করা যায়। এই যে আ আপডেট বা এই যে অ্যাডভান্স প্রযুক্তি, এটার ফলে কিন্তু আমাদের আ প্রত্যেকটা দেশের অর্থাৎ যেই গোলা-বারুদ বা মিসাইলগুলো আছে এগুলো কিন্তু কস্ট কাটিং হয় বা সহজেই যেকোনো একটা লক্ষ্যবস্তু ধ্বংস করা পসিবল হয়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে যুদ্ধগুলো হয় সেটাকে বলা হয় সাইবার ওয়ারফেয়ার বা সাইবার যুদ্ধ। অর্থাৎ অদৃশ্য রণক্ষেত্র বলা হয় যেটাকে। এখানে কোনো যন্ত্র ব্যবহার করা হয় না, কোনো রক্তক্ষয়ী কোনো যুদ্ধ হয় না। এখানে কিন্তু এই সাইবার অ্যাটাক এর মাধ্যমে একটা দেশের পুরো সিস্টেমকে কিন্তু ধ্বংস করে দেওয়া পসিবল। এটা কিন্তু কিভাবে? অর্থাৎ এমন একটা ভাইরাস বা ম্যালওয়্যার আছে যেটা আমি একটা যদি দেশের সিস্টেম ডাটাবেজে ঢুকিয়ে দিই, সেই সিস্টেমটা কিন্তু আমি ডিফেন্স সিস্টেমে যদি ঢুকিয়ে দিই, সেটা পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ডিফেন্স সিস্টেমকে কিন্তু ডিস্ট্রয় করে ফেলবে। আমি যদি এমন একটা ম্যালওয়্যার বা ভাইরাস তৈরি করে কোনো একটা দেশে অর্থাৎ ইলেকট্রিসিটি সিস্টেম বা বিদ্যুৎ ব্যবস্থায় যদি বা স্যাটেলাইটের মতো সিস্টেমে যদি আমি ঢুকিয়ে দিতে পারি এবং সেই স্যাটেলাইট থেকে বিদ্যুৎ ব্যবস্থা প্রত্যেকটা বিষয় কিন্তু অচল হয়ে পড়বে। এই যে একটা বিষয়ের একটা সামান্য একটা বিষয় যেটা কোনো কিছু চোখে দেখা যায় না। শুধুমাত্র অনুভব করা যায় যে আমার কোনো কিছু হচ্ছে বা আমার কোনো কিছু অচল হয়ে পড়তেছে। এই বিষয়টাই কিন্তু এখন সাইবার অ্যাটাক এর রূপ নিচ্ছে। অর্থাৎ এখন কিন্তু আগেকার যুগের মতো আ যন্ত্র বা রক্তক্ষয়ী যুদ্ধ হয় না। এখন সাইবার অ্যাটাক এর মাধ্যমে বিভিন্ন দেশকে কিন্তু অ্যাটাক করা হয়। আমি একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিচ্ছি। যেটার নাম ছিল হচ্ছে স্টাকনেট।
এটা একটা ছিল ভাইরাস। এই ভাইরাসটা কি করেছিল? আ এটা কোনো বোমা ছাড়াই একটা পারমাণবিক প্রকল্পের গতি কিন্তু কমিয়ে দিয়েছিল। কল্পনা করে একটা পারমাণবিক যেই ক্ষমতা সেটা কিন্তু অপারেশন ক্ষমতা। এই ক্ষমতা কিন্তু একদম দুর্বল করে দিয়েছিল এই আ স্টা স্টাক্সনেট ভাইরাসটা। অর্থাৎ কম্পিউটার এখানে কিন্তু কম্পিউটারের অস্ত্র কম্পিউটারে কিন্তু এখানে ঢাল হিসেবে কাজ করছে। অর্থাৎ সাইবার অ্যাটাক আমরা কম্পিউটার দিয়ে অ্যাটাক করি এবং এই কম্পিউটারের মাধ্যমেই কিন্তু আমরা এই অ্যাটাকটা প্রতিরক্ষা করতে পারব। অর্থাৎ ডিফেন্স সিস্টেমের প্রত্যেকটা বিষয় কিন্তু এখন কম্পিউটার ওতপ্রোতভাবে জড়িত আছে। এবার আমরা দেখব যে আমরা আ বিজ্ঞান দেখলাম, ডিফেন্স সিস্টেম দেখলাম, মেডিকেল সেক্টরে আসলে কম্পিউটারকে কাজে লাগিয়ে এটা কি এটা তো ওষুধ বিষয় বা বিভিন্ন ধরনের মেডিকেল ট্রিটমেন্টের বিষয়। এখানে কি কম্পিউটারটি কিভাবে কাজে লাগে? এখানে কিন্তু সবচেয়ে বেশি কম্পিউটারই কাজে লাগে। কম্পিউটারের মাধ্যমে এখন কিন্তু ট্রিটমেন্ট গুলো করা হয়। বলা হচ্ছে কম্পিউটার ইউজ রেকর্ড পেশেন্ট ইনফরমেশন অর্থাৎ একটা রোগীর পাস্ট যেই পেশেন্ট ইনফরমেশন সেগুলো কিন্তু এগুলো রেকর্ড করা হয় কম্পিউটারের মাধ্যমে। এই মনিটরিং হার্ট রেট অর্থাৎ একটা মানুষের হার্ট রেট কিন্তু মনিটরিং করে কম্পিউটারের মাধ্যমে। অক্সিজেন লেভেল পরীক্ষা করা হয়, ব্লাড ব্লাড প্রেশার পরীক্ষা করা হয়। এখন কিন্তু চিকিৎসাটা সবার হাতের মুঠোয় চলে আসছে এক কথায় বলতে গেলে। কারণ এখন কিন্তু আমি বাংলাদেশে বসে থেকে আমি আমেরিকার কোনো আ বড় কোনো ডক্টরের কিন্তু পরামর্শ নিয়ে আমি একটা ট্রিটমেন্ট নিতে পারছি। সেটার সুযোগ হচ্ছে এই কম্পিউটারের কমিউনিকেশনের মাধ্যমে, নেটওয়ার্কিং আবিষ্কার হওয়ার মাধ্যমে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমি কিন্তু আ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বড়, বড় ডক্টরকে আমি রিচ করতে পারতেছি বা রিচ আউট করতে পারতেছি। অর্থাৎ আমি যদি এই মেডিকেল সেক্টর নিয়ে একটু ডিটেইলস এ আলোচনা করি যে অর্থাৎ প্রাচীন যুগে কিভাবে আসলে কাজ করতো এবং এটা কম্পিউটার এসে কিভাবে এই ডেভেলপটা করেছে। অর্থাৎ মানব সভ্যতা কিন্তু শুরু থেকেই মানুষ লড়াই করেছে রোগের বিরুদ্ধে। এই রোগই কিন্তু মানুষের একটা ঘাতক ছিল একটা সময়। অর্থাৎ একসময় চিকিৎসা ছিল শুধুমাত্র অনুমান এবং অভিজ্ঞতার উপরে নির্ভরশীল। কিন্তু অর্থাৎ গত কয়েক দশকে কিন্তু একটা যন্ত্র একটা লড়াইয়ের ধরন পুরোপুরি কিন্তু বদলে দেয়। যেটা হচ্ছে আজকের যে আধুনিক কম্পিউটার গুলো। অর্থাৎ প্রাচীন যুগের চিকিৎসাবিদরা কিন্তু মূলত পর্যবেক্ষণ নির্ভর তারা ট্রিটমেন্ট করতো। অর্থাৎ শরীরের ভেতর কি ঘটতেছে তার কিন্তু দেখার কোনো উপায় ছিল না। মানে আগের যুগের যেই চিকিৎসক আছে তারা কিন্তু মানুষের নাড়ি দেখতো বা বাইরের বিভিন্ন বাহ্যিক তারা চোখে যে যতটুকু দেখা যায় সেইগুলো দেখেই কিন্তু একটা অনুমান করতো যে আসলে কি ঘটেছে বা কি সমস্যা হয়েছে। সেই অনুমানের উপর ভিত্তি করে কিন্তু একটা ট্রিটমেন্ট করতো। কিন্তু এই যে সিস্টেম এখন বর্তমান সিস্টেমে কি করা হয়? যে এই যে আগের যুগে আরেকটা অর্থাৎ সিস্টেম আছে যেটা হলো একটা রোগীর যেই ইনফরমেশন গুলা একটা রোগীর কি হয়েছে বা কি ট্রিটমেন্ট দিয়ে দিছে সেই জায়গায় কোথায় সংরক্ষণ করতো? সংরক্ষণ করার কোনো সিস্টেম ছিল না। তারা কি করতো? তাল পাতায় বা হাতে লেখা পুঁথিতে কিন্তু সংরক্ষণ করে রাখতো। এবং এইগুলা যে কাউকে দেখানো বা অন্য কোনো অ ও ডক্টরকে দেখাবে সেটাও কিন্তু এই তথ্যগুলো আদান-প্রদানের কোনো মাধ্যম ছিল না। অর্থাৎ একটা মহামারী যদি ছড়িয়ে পড়ে কোনো এলাকায়, সেটা অপর এলাকা কিন্তু বুঝতে পারত না। যার কারণে বুঝতে পারার আগেই কিন্তু কয়েক এলাকা মহামারী ছড়িয়ে পড়ত। তো আমরা রিসেন্টলি করোনা ভাইরাসের কথা চিন্তা করি। এই করোনা ভাইরাসটা ১ম যখন চীনে ধরা পড়ে, তখন কিন্তু ধরা পড়ার কিছুদিনের মধ্যেই কিন্তু সারা পৃথিবীতে এটা একটা সবাই সতর্কতা হয়ে দেয়। কারণ কি? এই ডিজিটাল ডিভাইসে বা নেটওয়ার্কিং এর মাধ্যমে করোনা ভাইরাসের কথা কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। যার কারণে সবাই কিন্তু সচেতনভাবে থাকার চেষ্টা করে, সতর্ক থাকে যে এইটা থেকে কিভাবে বাঁচা যায়। অর্থাৎ আগের যুগে কিন্তু এরকমভাবে কোনো মহামারী ছড়িয়ে পড়লে এই খবরটা অন্য এলাকায় পৌঁছানোর কোনো মাধ্যম ছিল না সেরকম। অর্থাৎ বর্তমান যুগে কম্পিউটারের মাধ্যমে কিন্তু একজন রোগীর ইতিহাস বা পেশেন্ট রেকর্ড কিন্তু কম্পিউটারে জমা রাখা পসিবল। অর্থাৎ এতে করে কি হয়? একজন রোগীর গত ১০ বছরের শারীরিক পরিবর্তনের ইতিহাস কিন্তু আমি একটা ক্লিকের মাধ্যমে কম্পিউটারে পেয়ে যেতে পারবো। এর কারণে কি হবে? একটা রোগীর গত ১০ বছরে কি সমস্যায় ভুগছে, কি হয়েছে, কি ট্রিটমেন্ট নিয়েছে সবকিছুর ভিত্তিতেই আমি একটা কার্যকরী সমাধান দিতে পারবো তাকে। এই ডক্টররা কিন্তু এভাবে কাজ করতে সহজ হয় তাদের এই কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ আগের যুগের ডায়াগনোসিস পদ্ধতিটা কেমন ছিল? আর ডায়াগনোসিস করা হতো বিভিন্ন খাত অর্থাৎ এখনকার বর্তমানে যেই ডায়াগনোসিস সিস্টেমটা এটা যদি আমরা দেখি, আগে কিন্তু এক্স-রে ছাড়া দেখার আর কোনো উপায় ছিল না। আজ কিন্তু সিটি স্ক্যান, সিটি স্ক্যান বলি, এমআরআই
বা আল্ট্রাসাউন্ডের মতো প্রযুক্তি কিন্তু ছাড়া এখন আমরা কোনো ট্রিটমেন্ট অর্থাৎ চোখে দেখি না বা কোনো আমরা শরীরের ভেতরটা দেখার জন্য কিন্তু এইগুলো ছাড়া অন্য কোনো ডিভাইস খুঁজে পাই না। অর্থাৎ এটার অ্যালগরিদম কি জানেন? এই যন্ত্রগুলো কিন্তু হাজার, হাজার ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে। অর্থাৎ একটা মানুষের শরীরে প্রত্যেকটা অঙ্গের নিখুঁত 3D ছবি তৈরি করতে সক্ষম এই ডিভাইসগুলো বা যেগুলা ডক্টর বা সার্জনদেরকে বলে দেয় যে ঠিক কোথায় সমস্যা আছে একটা মানুষের বডিতে বা একটা মানুষের শরীরে কোন জায়গায় কি সমস্যাটা হচ্ছে। এই তথ্যগুলো কিন্তু একদম নিখুঁতভাবে 3D ছবির মাধ্যমে প্রদর্শন করে এই বিভিন্ন ধরনের ডিভাইস যেমন সিটি স্ক্যান, এমআরআই বা আল্ট্রাসাউন্ডের মতো ডিভাইসগুলা। যার কারণে বর্তমানের আ ট্রিটমেন্ট গুলো কিন্তু খুব সহজেই এবং কার্যকরভাবে সমাধান করা যায়। ডিএনএ সিকোয়েন্স অর্থাৎ মানুষের শরীরে থাকা ৩ বিলিয়ন ডিএনএ বেস পাওয়ার বিশ্লেষণ করা মানুষের পক্ষে কিন্তু কখনোই সম্ভব না। একটা মানুষের শরীরে কিন্তু ৩ বিলিয়ন ডিএনএ বেস থাকে। ডিএনএ বেস। এই ৩ বিলিয়ন ডিএনএ বেস কিন্তু একটা মানুষের পক্ষে কখনোই এইটা বিশ্লেষণ করা কিন্তু পসিবল না। কিন্তু একটা সোমবার কম্পিউটার কিন্তু এই তথ্য সমাধান করে দিয়েছিল। যেটা হচ্ছে যেই প্রজেক্টটার নাম ছিল হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি। অর্থাৎ ব্যক্তিগত চিকিৎসা যদি আমি একটু দেখি যে কম্পিউটারের কল্যাণে কিন্তু এখন মানুষের অর্থাৎ চিকিৎসকরা রোগীর ডিএনএ প্রোফাইল দেখে কিন্তু বলতে পারে যে কোন ওষুধটা তার কাজ করবে। আগের যুগে কি হতো? ডাক্তার কিন্তু অনুমান ভিত্তিতে একটা রোগীকে যেকোনো একটা ওষুধ দিয়ে দিল যার কারণে সেই ওষুধটা তার বডিতে কাজ করবে কিনা এটা সিওর ছিল না। যার কারণে একটা রোগের জন্য যখন একটা ট্রিটমেন্ট মেডিসিন নিত সেই সমস্যার সমাধান হওয়ার আগেই তার আরেকটা সমস্যা তৈরি হয়ে যেত। কারণ তার শরীরে সেই ওষুধটা কাজ করেনি। আর বর্তমানে কিন্তু একটা রোগীর ডিএনএ হিস্টোরি দেখেই বলা যায় যে তার শরীরে বডিতে কোন ওষুধটা কাজ করবে। অর্থাৎ এই সমস্ত কিছু কিন্তু কম্পিউটার আবিষ্কারের ফলে আমাদের সবকিছু সহজ করে দিয়েছে। অর্থাৎ সবকিছু আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। একটা জটিল অপারেশন করার জন্য ডক্টরদের অনেক স্ট্রাগল করতে হইতো। অর্থাৎ এই সিস্টেমটাকে এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু খুব জটিল, জটিল অপারেশন কিন্তু রোবটের মাধ্যমে করা হচ্ছে। যেগুলা আ ১ মিলিমিটার পর্যন্ত নিখুঁত কাজও কিন্তু এই অর্থাৎ অপারেশন কিন্তু করতে সক্ষম হয় রোবট। আমরা যদি টেলিমেডিসিনের কথা চিন্তা করি, অর্থাৎ টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু আমি ১ম এ যেই বিষয়টা বললাম যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের রোগীরাও কিন্তু সেবা পাচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে। যেগুলা অন্য দেশের বড়, বড় ডক্টরদের মাধ্যমে আমার দেশের আ নাগরিকরা কিন্তু সুবিধা পেতে পারে। অর্থাৎ মেডিকেল সেক্টরে কিন্তু কম্পিউটার প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের জড়িত। আমরা একটু এবার একটু যদি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা যে এডুকেশন বা শিক্ষা ক্ষেত্রে আমাদের কম্পিউটার কিভাবে হেল্প করে বা সহজ করে। অর্থাৎ কম্পিউটার ভেরি ক্রুশিয়াল ফর অনলাইন ক্লাসেস। আমি যে এখন ক্লাসটা নিচ্ছি বা আপনারা করতেছেন সেক্ষেত্রে একটা অনলাইন ক্লাস বলা হয়। এই যে সুবিধাটা পাওয়ার এটা কিন্তু প্রধান কারণ এই কম্পিউটার আবিষ্কার বা কম্পিউটার নেটওয়ার্ক আবিষ্কার করার ফলে। আপনি কিন্তু এখন চাইলে পৃথিবীর যেকোনো লেকচারারের লেকচার শুনতে পারতেছেন, যেকোনো প্রফেশনাল এর ক্লাস করতে পারতেছেন। আপনি চাইলে সবকিছু আপনার সামনে আছে। শুধুমাত্র আপনার আগ্রহটা প্রয়োজন বা এবং শেখাটা প্রয়োজন। আপনি এখন ইন্টারনেটের যুগে পৃথিবীর যেকোনো জটিল বিষয়ে যদি জানার চেষ্টা করেন সেটাও কিন্তু সম্ভব। অর্থাৎ কম্পিউটার আবিষ্কারের ফলে কিন্তু এই শিক্ষা ক্ষেত্রটা একটা হাতের মুঠোয় চলে এসেছে। এডুকেশন সিস্টেম। আগের যুগে শিক্ষা ক্ষেত্রটা কেমন ছিল? আগের যুগের শিক্ষা ক্ষেত্রে কি হয়েছিল? মানুষজন কিন্তু বিশাল, বিশাল শাস্ত্র মুখস্থ করতে রাখতো। অর্থাৎ তথ্যের কোনো ব্যাকআপ ছিল না। অর্থাৎ আমি যে বিষয়টা পড়তে চাই এটা যে ব্যাকআপ হিসেবে রাখবো এই ব্যাকআপ ছিল না। অর্থাৎ পান্ডুলিপি ছিল তাদের একমাত্র ভরসা যেটা হারিয়ে গেলে বা পুড়ে গেলে কিন্তু সবকিছু শেষ হয়ে যেত। বা একটা বই ছিল এই বইটা কিন্তু অন্য এলাকার মানুষ যে পড়বে সেই বইটা কিন্তু পৌঁছানোর কিন্তু কোনো সিস্টেম ছিল না। যার কারণে একটা লাইব্রেরি থাকতো আগের যুগে যেই লাইব্রেরিগুলো অর্থাৎ একটা মানুষ পায়ে হেঁটে সেখানে অনেক দূর পাড়ি দিয়ে সেই লাইব্রেরিতে যেতে হতো। যার কারণে এবং সেই তথ্যগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল না। সেই সমস্যাগুলোকে এখন কিন্তু এক নিমেষে শেষ হয়ে গেছে। কারণ এখন কিন্তু ইবুক রিডার আছে বা ইবুকের মাধ্যমে আমরা চাইলেই পৃথিবীর যেকোনো বই পড়তে পারি। অর্থাৎ আমরা বলতেই পারি যে এই কম্পিউটার আবিষ্কারের ফলে এডুকেশন সিস্টেমটা কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা কিন্তু প্রত্যেকটা আ ক্ষেত্রে কিন্তু আমরা কম্পিউটারাইজ হয়ে গেছে এখন। এরপর আমরা যদি ব্যাংকিং সিস্টেমে দেখি, তো ব্যাংকিং সিস্টেম কিন্তু একটা দেশে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা দেশে অর্থাৎ এই কম্পিউটার হেল্প স্টোরিং সেভারাল অ্যাকাউন্ট হোল্ডার ডিটেইলস অর্থাৎ আমাদের যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে কিন্তু প্রচুর অনেকগুলো ব্যাংক আছে। এই ব্যাংকের প্রত্যেকটা ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ইউজারের অ্যাকাউন্ট এটা কিন্তু ম্যানেজ করা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। অর্থাৎ কম্পিউটারের জটিল সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এই অ্যাকাউন্ট গুলো কিন্তু ম্যানেজ করা হয়। আবার এইগুলো কিন্তু অনেক সিকিউর রাখতে হয়। কারণ কি আমার দেশের বিভিন্ন
অ্যাকাউন্ট যদি কোনো হ্যাকারের আওতায় পড়ে যায় তাহলে কিন্তু আমার দেশের অর্থনৈতিক অনেক বড় একটা লস হয়ে যাবে। অর্থাৎ ব্যাংকের যে অর্থাৎ কোটি, কোটি টাকা আছে সেই টাকার কিন্তু আর্থিক তারা নিয়ে চলে যাবে। ব্যাংকের যে সিস্টেমগুলো এত বড় সবকিছু ম্যানেজ করা কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে পসিবল হয়েছে। তো কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন জটিল সফটওয়্যার ইউজ করে কিন্তু এইগুলো সবকিছু সিকিউর রাখা হয়। অর্থাৎ একটা ব্যাংকের যে একটা সার্ভার আছে সেই ব্যাংক সার্ভারের মাধ্যমে একজন ইউজারের বা লাখ, লাখ ইউজারের অ্যাকাউন্টের সব ডিটেইলস কিন্তু সেখানে ব্যাকআপ হিসেবে রেখে দেওয়া হয়। অর্থাৎ অল ট্রান্সেকশন সাচেস ডিপোজিট, উইথড্র এখনো কিন্তু আগের দিকে ওরকম কিন্তু ক্যাশ সিস্টেমটা উঠে যায়। এখন সবকিছু ক্যাশলেস হয়ে যাচ্ছে। কারণ হলো আ আগের যুগে কিন্তু সবকিছু ক্যাশে অর্থাৎ লেনদেন হতো। বর্তমানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্ট সিস্টেম দেখি বা যেমন বিকাশ, রকেট, নগদ আরো অনেক পেমেন্ট সিস্টেম আছে বা অর্থাৎ ব্যাংকিং সিস্টেম আছে, ডিজিটাল ব্যাংক সিস্টেম। প্রত্যেকটা বিষয়ে যে ট্রান্সেকশন গুলা কিন্তু এখন ক্যাশলেস হয়। ক্যাশের মাধ্যমে হয় না। তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই ই-পেমেন্টের মাধ্যমে সবকিছু ডিজিটালি পেমেন্ট করে দিতে পারতেছি। এটা কিছু অসুবিধাও আছে যেটা অন্য বিষয়। আ এই ডিজিটাল অর্থাৎ আমাদের জীবনটাকে কতটা সহজ করতেছে কম্পিউটারগুলো সেই বিষয়ে আসলে এখানে দেখতেছি। ব্যাংকিং সিস্টেমে কিন্তু খুব বড় একটা ভূমিকা রাখে। অর্থাৎ আমরা যদি কোনো সিস্টেম অর্থাৎ কোনো হিসাব-নিকাশ করতে যাই, সেই হিসাব-নিকাশ কিন্তু হাতে কলমে করা কিন্তু পসিবল না। একটা মানুষের পক্ষে সম্ভাবনার যে একটা বড়, বড় জটিল হিসাবগুলো করা কিন্তু সেই হিসাবগুলো কিন্তু কম্পিউটারের মধ্যে খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে সলিউশনটা নিয়ে আসা যাচ্ছে। অর্থাৎ ব্যাংকিং সিস্টেম প্রত্যেকটা বিষয় কিন্তু কম্পিউটার আবিষ্কার হওয়ার ফলে আমাদের খুব সুন্দরভাবে এইগুলা ম্যানেজ করতে পারতেছি। অর্থাৎ এই ছিল আজকের অ্যাপ্লিকেশন অফ কম্পিউটারের আ আ আলোচনার বিষয়। অর্থাৎ কম্পিউটার আমরা রিয়াল লাইফে কোন, কোন জায়গায় ব্যবহার করতেছি। আপনি যদি কনসেপ্টটা সুন্দরভাবে পড়ে থাকেন তাহলে বুঝবেন যে অর্থাৎ কম্পিউটার কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে কিন্তু কম্পিউটার ছাড়া আমরা এক মুহূর্তে কল্পনা করি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অবশ্যই পরবর্তী লেকচারে আপনাদের সাথে আবার দেখা হবে।